অনেক অভিজ্ঞতা রয়েছে। আসুন আমরা এই আলোচনাটা করি এবং এরপর আমরা মধ্যাহ্নভোজের বিরতিতে যাব। নমস্কার, আমার নাম উদয় ভানু রায়। শুনেছেন, প্রায় 25 বছর ধরে আমি যতদিন কলকাতায় থাকি ততদিনই কিন্তু চাষবাসের সাথে যুক্ত থাকি। এটা এটা ওই ধর্মীয় আচার অনুষ্ঠানের মতনই আমার শরীরে এবং রক্তের মধ্যে অর্গানিকটা একমাত্র জয়েন করতেই পারবে। এবং আপনারা জেনে খুশি হবেন, আমি দাঁড়িয়ে বলছি, আপনারা জেনে খুশি হবেন যে 25 বছর আগে কিন্তু আমি কৃষি সম্পর্কেই কিছু জানতাম না। আমার বিষয়টা ছিল অন্য ফার্মাকোলজি, এবং সেইখান থেকে এই যে ফার্মাসিউটিক্যাল হাউস থেকে আমার যে এখানে আসা, তার প্রধান কারণ কিন্তু হচ্ছে যে গ্রামীণ কাজকর্মের মধ্যে যে অধিক লাভ যদি সুস্থভাবে বা পুরনো আমাদের যে সনাতন মানে পন্থা ছিল সেই পথ যদি অবলম্বন করা যায়, অর্থাৎ যৌথ খামার, অর্থাৎ কৃষিকাজ, প্রাণী পালন, মাছ চাষ এবং কৃষিভিত্তিক শিল্পের একটা সমন্বয় করা যায়, তবে আমরা কিন্তু যে কোনো কর্পোরেট হাউসের সাথে পাল্লা দিতে পারি। আমাদের এখানে কিছু ভাবনা আগে থেকে তৈরি করা ছিল, কিন্তু এখানে মহিলাদের যে সেশনটা হলো সেখান থেকে আমি এনাদের যেটা পাইনি, পরিচয়টা পাইনি। একজন একজন করে নিজের নামটা বলবেন, আমার নামটা মনে থাকবে না। আমি প্রথমেই ওনাদের যে আলোচনাগুলো হয়ে উঠেছে এসেছে আমাদের আগের আলোচনাতে, যেমন আমাদের যেমন এই একটা ঝড় বয়ে গেল এবং তাতে প্রচুর নোনা জল ঢুকলো, এবং এখানে প্রশ্ন উঠলো চাষিদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে প্রশ্নটা উঠলো যে সল্ট যখন জলের মাধ্যমে সল্ট সয়েলে যখন চলে আসলো, তাহলে আমরা যদি কেমিক্যাল না দিই তাহলে আমরা কি করে উৎপাদন করব? আপনাদের জানাচ্ছে, আপনি বলুন, আপনার নাম বলুন, আপনি বলুন, আপনি কি এর উত্তর আছে আপনার কাছে? এই তো ধরুন আপনি। নমস্কার, আমি আজিজুল লস্কর, বাসন্তী ব্লক থেকে এসেছি। আমার গ্রামের নাম পুরন্দর এবং আমাদের যে গ্রুপের নাম হচ্ছে পুরন্দর কৃষক সংঘ সমিতি। তো এই যে বলছেন যে নোনা, এই বিষয়ে আমি একটা কথা আমার অভিজ্ঞতা থেকে বলতে চাইছি। এই চলে বা হয়তো থাকলেও সেটা খুবই কম। তো আমি চাইবো যে এই ধরনের চাষ এবং সেই সঙ্গে সঙ্গে যে পুরনো যে নোনা সহনশীল যে ধানগুলো, যেগুলো আমরা এই বর্তমান মানে প্রতিযোগিতার বাজারে যেগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি, সেই ধরনের চাষ যদি আমরা আবার ফিরিয়ে আনতে পারি, তো পুরোপুরি না হলেও অন্তত কিছুটা যে নিজেদের বেঁচে থাকার মতো কিছু জিনিস আমরা হয়তো এগুলো থেকে রাখতে পারবো। তো আমি চাইছি যে এই ধনচে চাষ বা আমাদের যে জৈব সার যেগুলো, সেইগুলো পরিমাণ মতো জমিতে দেওয়া এবং সেই সঙ্গে যে পুরনো যে আমাদের দেশীয় বীজের নোনা সহনশীল যে জাতগুলো আছে সেইগুলোকে রক্ষা করে আমরা এই চাষটাকে আগে নিয়ে যেতে পারবো। একটা খুব ভালো উত্তর পাওয়া গেল। আসলে আমার বলার উদ্দেশ্যটা ছিল কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু একটা সল্ট। যারা এই নোনা জমির বিষয়ে কথা বলছেন তাদের একটু জেনে রাখা ভালো যে সল্টটাকে আপনি আরো বাড়িয়ে দিচ্ছেন। সুতরাং আপনার যে ভাবনাটা যে সল্ট রেসিলিয়েন্ট কোন কালচারটা এখানে এস্টাবলিশ করলে নোনা ভূমিতে আমাদের উৎপাদনটা বেড়ে উঠবে, যেমন আমরা দেখেছিলাম আয়লার পরে আমাদের এখানে দুধের স্বরটা অদ্ভুত ভাবে উৎপাদন বেড়ে গেছিল। তার পরবর্তী পর্যায়ে দুধের স্বরে কিন্তু একটা বড় চাহিদাও আমাদের তৈরি হলো এবং সেই অনুযায়ী উৎপাদনটাও বেড়েছে। দ্বিতীয় একটা প্রশ্ন এখানে উঠে এসছে যে বাঙালিদের মূল খাদ্য হচ্ছে ভাত এবং মাছ। তা আমাদের
এবার এর কথাটাও সত্যি যে ভাত তৈরি মানে অর্থাৎ ধান উৎপাদন করতে গেলে আমাদের যে পরিমাণ কেমিক্যাল সার দেওয়া হয়, আর মাছটাকে ধরুন 2.5 কেজি মাছ হতে, একটা রুই বা কাতল মাছ হতে প্রায় 2.5 বছর সময় লাগে, সেখানে 1 বছরে কি করে হচ্ছে? এইটার ব্যাপারে এখানে একটা প্রশ্ন উঠে এসেছে যে দুটোই বিষাক্ত হয়ে গেছে আমাদের কাছে। তা এইটার বিষয়ে আপনি কিছু বলতে পারবেন কিনা? যেমন ধরুন ভাত এবং মাছ এই দুটো কেন বিষাক্ত হচ্ছে এবং তার করণীয় কি আছে? নমস্কার, আমার নাম পলাশ বৈরাগী, সুন্দরবন থেকে আসছি। এখানে আমি মাছটা বিষয়ে বলতে পারছি না, কিন্তু এই যে আমাদের যে ভাতের যে বিষয়টা রয়েছে সেখানে আমরা বলতে পারছি যে এই যে ফলন বৃদ্ধি হচ্ছে বা হচ্ছে, এখানে আপনাকে ভাবতে হবে যে রাসায়নিক সারকে আপনাকে কমাতে হবে। কেননা রাসায়নিক সারে দেখা যাচ্ছে এখান থেকে আপনার কিন্তু প্রথম চান্সে ফলনটা আপনার বৃদ্ধি করবে, তারপরে আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে এই ফলনটা আস্তে আস্তে কমতে থাকবে, অথচ আপনার খরচটা অনেকটা বেশি পরিমাণ হয়ে যাবে। যেখানে আপনি হিসাব করে দেখবেন যে চাষবাস করতে গেলে আপনার যে টাকা খরচ হচ্ছে সেই টাকা ঠিক মতো উঠছে না, কিংবা কোনো কারণবশত যদি বা কোনো এত টাকা খরচ করে আপনি যে এই যে ধান চাষ করছেন, সেখানে দেখবেন যে ধান চাষ করছেন কিন্তু এই যে সব সুন্দরবন এলাকায় যেসব সাইক্লোন আসছে, মানে যে ঝড়গুলো হচ্ছে, সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যে জৈব পদ্ধতিতে যে চাষবাস করব, অর্থাৎ আমরা ঘরে যে সমস্ত ম্যানুয়াল গুলো ব্যবহার করব, যেমন জীবামৃতম পাউডার, তরল জীবামৃতম, এই ধরনের আমাদের কিছু ম্যানুয়াল রয়েছে, সেখানে সেই ম্যানুয়াল গুলো ব্যবহার করব, এবং যাতে আমাদের প্রথম চান্সে আমাদের কিন্তু প্রভাবটা অতটা জমিতে ফেলতে পারবো না, কেননা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জৈবতে গেলে তখন ফলনটা আস্তে আস্তে বৃদ্ধি করবে। আর দ্বিতীয় কথা প্রশ্নগুলো আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন উঠে এসছে যে ক্রেতাদের কাছ থেকে প্রশ্নটা এসছে এবং ওনারা উত্তর দিয়েছেন যে আমরা 3 গুণ দাম বেশি পাচ্ছি। তা প্রথম ব্যাপার, তাহলে ক্রেতা প্রশ্ন করলেন আমাকে, উনি ছিলেন, বেরিয়ে গেলেন, উনি আমাকে প্রশ্ন করলেন তাহলে কি আমাদের বেশি দাম দিয়ে খেতে হবে? এই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন যে দামটা আমাদের যে জৈব পদ্ধতিতে যে চাষ হয় তাতে আমাদের দাম বাড়বে না একই থাকবে না কমবে? নমস্কার, আমার নাম পুরবিধি, পাথর প্রতিমা ব্লক থেকে এসছি, দুর্গাটি অঞ্চল বাড়ি পশ্চিম সুরেন্দ্রনগর। এই যে জৈব চাষে যে জিনিসপত্র তৈরি হয়, উনি বললেন যে বাজারে বেশি দামে বিক্রি হবে বা ওরা কিনতে পারবে না জৈবতে চাষ বেশি জিনিস দাম হলে। ওটা মূলত কথা যে ওটা জৈবতে চাষ করলে যে দামটা বলছে সেই দামে কিনে খেলে আমাদের শরীরের উপকার হবে, কিন্তু রাসায়নিক জিনিসটা খাচ্ছে বেশি বড় বড় জিনিস দেখে ওনারা কিনে খাচ্ছে, কিন্তু জৈবতে ছোট ছোট জিনিস দেখে কারোর মনেও লাগে না। হ্যাঁ, একদম এই বিষয়ে বলতে হবে, কিন্তু অন্য কোনো মানে আলোচনাটা কিন্তু এসে সেটা হচ্ছে যে আমরা জৈব পদ্ধতিতে চাষ করলে আমরা ক্রেতাদের কাছে ওই বিষমুক্ত খাবারটা বেশি দামে বিক্রি করতে হবে, না ঠিক একদম যে দাম সরকার নির্ধারণ করছে সে দামে করতে পারবো, অথবা তার থেকে কমও করতে পারবো আগামী দিনে? একটা কথা আমি বলতে চাইছি যে আমাদের যে জৈব যে সবজিটা বা ধান আমরা বাজারে বিক্রি করছি, সেখানে আমরা এই যে জৈব যারা দেখতে পাচ্ছেন ভালো মধ্যবিত্ত পরিবার বা যারা
ঠিক মতো করতে, তারা ঘরেতে এটা ব্যবহার করুক, যে জৈব পদ্ধতি চাষের পরে কেমন তারা সেরকম ব্যবহার করুক। কিন্তু বাইরে যারা কিনে খাচ্ছেন, যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো একটু বেশিতে কিনে খেতে হবে। এটা একদম এইটার ভিত্তিতে আপনাকে আপনার চাষ ভিত্তিক অভিজ্ঞতাটাকে তুলে ধরবে। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আপনারা যারা এই আমাদের স্টল বা যে বাজার থেকে আপনারা জৈবটা কিনছেন, দাম এটা বেশি সেটা আমরাও জানি, কিন্তু এর পিছনে অনেক বড় কারণ আছে। প্রথম কথা হচ্ছে, জৈবতে চাষ করলে ফলন কখনো বেশি হবে না, এটা গ্যারান্টি। হতে গেলে সেটা অনেক বহু বছর পরে সামান্য কিছু বাড়বে, বেশি কিন্তু বাড়বে না। এবং এই যে জৈব যে আপনার চাষ প্রক্রিয়া, তাতে খরচাটা অনেক বেশি। বেশি এই কারণেই যে আমরা কীটনাশক বাজার থেকে, রাসায়নিক কীটনাশক, যেমন উদাহরণস্বরূপ বলছি যে কীটনাশক আমি একবার যদি জমিতে স্প্রে করি, সেক্ষেত্রে 10 দিন বা 12 দিন আমাকে মাঠে যেতে হবে না। কিন্তু জৈব পদ্ধতিতে যদি আমি কোনো স্প্রে করি, 3 দিন পরে আবার আরেকটা স্প্রে করতে হবে। এবং জমির যে গুণগত মান সেটা ঠিক রাখতে গেলে আমাকে, যেমন রাসায়নিক সার একটা দিলে কাজ হতো, সেইটাতে আমার আরো অনেকগুলো বেশি দিতে হবে, যার জন্য দামটা আপনাদের একটু বেশি দিতে হবে। এবং পরবর্তীকালে যখন এটা বিস্তৃতি ঘটবে ধীরে ধীরে, বা বাজারেও যখন আমরা এই জৈব সারটা অ্যাভেলেবেল হবে, আশা করছি এগুলো আপনাদের আয়ত্তের মধ্যে বা মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এগুলো চলে আসবে, তবে একটু সময় সাপেক্ষ। আমি আসলে ভালো উত্তরটা পাচ্ছি না, আমি একটু বলি। হ্যাঁ, উত্তরটা হচ্ছে যে আমাদের বয়সটা যদি, আমাদের মানুষের বয়সটা যদি আমরা চিন্তা করি, তাহলে বলা হয় 25 লক্ষ হোমোসেপিয়ান বলা হয়। আমরা যে মানুষ এখানে এখন বিচরণ করছি, আমাদের সন্ততি যা হচ্ছে, এবং আমাদের পূর্বপুরুষরাও আমাদেরকে হোমোসেপিয়ান বলা হয়। তা হোমোসেপিয়ানদের একমাত্র প্রচুর জীবনের উদ্ভব হয়েছে পৃথিবীতে, এবং 25 লক্ষ বছর আগে হোমোসেপিয়ান একমাত্র তারা সংঘবদ্ধভাবে বেঁচে থাকতে পেরেছিল। তার একমাত্র কারণটা হচ্ছে তারা কমিউন প্রথায় কাজকর্ম করত, থাকতো, একই সঙ্গে সংস্কৃতি তৈরি করতো, একই সঙ্গে তারা খোঁজার চেষ্টা করেছিল। আমাদের এই 25 লক্ষ বছর আগের হোমোসেপিয়ানরা যখন এই সভ্যতার জগতে ঢুকলো, আজ থেকে মোটে 12,500 বছর আগে আমরা মোটে কৃষি কাজ শুরু করেছিলাম। এই নদীমাতৃক যে সভ্যতা, সেই সভ্যতা আমাদের কৃষিকাজ শুরু করেছিলাম, এবং তার উন্নয়ন এবং সেখানকার সেই ভিত্তিতে যে সভ্যতা, তার একমাত্র তার কারণটা ছিল যে প্রকৃতির উপর নির্ভর করেই কিন্তু সেই চাষের পদ্ধতিটা ছিল। বিজ্ঞানগতভাবে একটা জিনিস আপনাদের কাছে জানতে হবে, যে একটা গাছের যদি তার ডিসেকশন করা হয়, গাছকে যদি কাটাকুটি করা হয়, গাছের মধ্যে কার্বন থাকে 25%। আপনারা এটা বুঝে নিন ভালোভাবে, যাদের এই ধারণাটা বিশ্বাসে পরিণত করতে হবে চাষবাস করতে গেলে, অর্গানিক ফার্মিং করতে গেলে। 25% কার্বন, অক্সিজেন থাকে 25%, এবং আমাদের হাইড্রোজেন থাকে 45%, কার্বন থাকে 45%, অক্সিজেন থাকে, এবং 6% থাকে হাইড্রোজেন। তার মানে আউট অফ 100% একটা গাছের যে স্ট্রাকচার, তার থেকে ওয়াটার কন্টেন্টটা যদি জলটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু আউট অফ 100% তাকে ড্রাই ম্যাটার বলা হয় বিজ্ঞানের ভাষায়। তার মধ্যে 96% থাকছে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। আপনারা সবাই জানেন এটা কোথায় পাওয়া যায়, মূলত কিন্তু আমাদের বাতাসে পাওয়া যায়। তাহলে কত পার্সেন্ট পড়ে থাকছে? 4%। তার মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়, এটা ইউনিভার্সাল নলেজ, এটা কিন্তু এটা এখানে আমরা বলছি, আমেরিকাতে অন্যরকম কথা বলছি, এটা নয়। তাহলে নাইট্রোজেনটাকে একটা প্ল্যান্টে যদি ডিসেকশন করা হয়, তাহলে কতখানি পাওয়া যায়? সেটা হচ্ছে 1.5%। তার মানে সেই নাইট্রোজেন কোথায় থাকে? অ্যাটমসফিয়ারে থাকে। কত পার্সেন্ট থাকে আপনারা জানেন?
যে 78% নাইট্রোজেন থাকে অ্যাটমসফিয়ারে, কিন্তু খুব অলস, নাইট্রোজেন হচ্ছে খুব অলস। আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি যে যখনই আমরা বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলতে চাই, আজ থেকে ইউরিয়া যখন তৈরি হয়েছিল তখন সেখানে তাদের রেকমেন্ডেশন ছিল হেক্টর প্রতি 1 কেজি 650 গ্রাম, কেমিক্যাল সারের কোম্পানিগুলো। আর এখন এটা একটা ডিবেট হয়ে দাঁড়িয়েছে যে বিঘে প্রতি 40 কেজি লাগবে না বিঘে প্রতি 50 কেজি লাগবে। অথচ তাদের যদি জিজ্ঞেস করা হয় তারা কিন্তু বলতে পারে না যে ইউরিয়াতে কি হবে, ইউরিয়াতে কি পাওয়া যাবে, সেটা অর্ধেক কৃষকরা কিন্তু বলতে পারে না। তার মানে এই আজ থেকে 12,500 বছর আগে যে কৃষি বিজ্ঞানটা মানে উদ্ভব হলো এবং তার একটা বিবর্তনের মধ্য দিয়ে যে প্রযুক্তিগুলো তৈরি হলো, আমাদের কিন্তু খুব সামান্য কিছু বছর ধরে, 100 বছরও ঠিকভাবে বলা যাবে না, 100 বছর ধরে এই পুরো কৃষি বিজ্ঞান এবং তার সাথে যে প্রযুক্তিটা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হলো। তাহলে আমরা যদি উৎপাদন করি, আমাদের যে কেমিক্যাল সারগুলো দেখবে প্রত্যেকটা সারই কিন্তু এই কার্বন কন্টেন্ট নেই, প্রত্যেকটা সারে কিন্তু কম্পোনেন্টটা নেই, প্রত্যেকটা সারে অক্সিজেন কম্পোনেন্ট নেই, প্রত্যেকটা সারে 6% মানে আমাদের হাইড্রোজেনটা নেই। তাহলে কি রয়েছে? 4% মধ্যে নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশ রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, সালফার রয়েছে, আরো প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে। আমি মানে এটা কনফিউশনটা কাস্টমারদের কাছেও আছে যে আমাদের যে চাষটা হচ্ছে সেই চাষটার মধ্যে আমাদের যে গ্রামে আমাদের যে মাটিতে যে সারটা দেওয়া হচ্ছে তার মধ্যে তার ডিমান্ডটা কিন্তু হচ্ছে 3.5%। এটা বিজ্ঞানীদের। আচ্ছা, এবারে আমরা পরের প্রশ্নটা চলে আসি যে ওনারা যেটা বলেছেন যে আপনাদের এই চাষের পদ্ধতির ক্ষেত্রে আমাদের কোন প্রযুক্তিটা ব্যবহার করলে আমরা এই যে আলোচনাটা হচ্ছে যে কৃষি পণ্যের দাম কমবে না একই থাকবে না বাড়বে, এই উত্তরটা। আমি আমার অভিজ্ঞতার কথা বলি। আমাদের শিলিগুড়িতে জৈব চাষির ঘর বলে একটা আউটলেট আছে। আউটলেটটা হলো বল্ডলাক ভিশন ফার্মার প্রডিউসার কোম্পানি। আমাদের ফার্মাররা যে বটলটা চাষ করে সেটা আমার দোকানে কিন্তু 80 টাকা কেজি বিক্রি হয়। বাজারে কিন্তু সেটা 40 টাকা 50 টাকাতেও পাওয়া যায়। কিন্তু আমরা পটলটা আনার পরে মানে যতটা উৎপাদন আমাদের ওই যতটা হয় ডেলি 10 কেজি 12 কেজি এরকম হয়। তো সেখানে আমাকে চিন্তা করতে হয় যে কাপকে মানে লুকিয়ে রাখার জন্য যে কতটা আমাকে কম দিল, যে 3 কেজি চাচ্ছে তাকে 2 কেজি দেওয়া যায় কিনা, এই ভাবনাটা চিন্তা করি। কারণ তার যে পটলের যে স্বাদ, যদিও সেই পটলটা খড়িবাড়ির একটা বিশেষ জাতের পটল এবং সেটা সম্পূর্ণ অর্গানিক করছে বলতে তার যে স্বাদটা, এই স্বাদের জন্যই কিন্তু আকৃষ্ট সেই পটলটা বেশি দামেও কিন্তু সে কিনে নিতে চাইছে, তাকে আমরা কিন্তু জোর করছি না। আচ্ছা, এবারে আরেকটা প্রসঙ্গ বলি। আমরা ফিয়ামের সাথে যুক্ত। ফিয়াম প্রায় 450 ভ্যারাইটির দেশি ধান নিয়ে কাজ করছে। সেখানে আমরা তরাই অঞ্চলেও সেসব ধানের বেশ কিছু জাত নিয়ে আমরা চাষ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাঁশফুল, চমৎকার এ ধরনের এবং বহুরূপী। এই ধানগুলো দেশি ধান যেহেতু সেগুলো কিন্তু আমার ফার্টিলাইজার ছাড়াই উৎপাদনটা অনেক বেশি পরিমাণে হচ্ছে এবং বাঁশফুল চাল খেতে ভীষণ ভালো। চমৎকার চালেরও আমাদের বিশেষ বাজারে একটা ডিমান্ড আছে। তো আমরা ফার্মাররা কেন সেই সব ধানগুলোকে বেছে নেব না? আমার যেমন ধান্য গবেষণা কেন্দ্র চুচুড়ার একজন বিজ্ঞানী বিজন অধিকারী শ্রদ্ধেয়, তার সাথে কথা বলে জেনেছি তিনি বেশ কিছু ভ্যারাইটি ধান তাদের ওখানে আবিষ্কৃত হয়েছে যেগুলো
ফার্টিলাইজার ছাড়াই 20-25 মণ হতে পারে, তা আমরা সেই ধানগুলো কেন চাষ করব না? এবং আমরা যে ধানগুলো চাষ করছি সেটা আমরা নিজেরাই চাল তৈরি করে সেটা কিন্তু দিচ্ছি। বাজারের যে চালটা যাচ্ছে আমরা কি দেখি যে সারা ভারতবর্ষ জুড়ে বা আমাদের পশ্চিমবাংলার কথাই বলি না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বর্ণ মোটা ধানটা চাষ হয় এবং সেটার বিক্রিটা বেশি হয় এবং যেটা কেনে আর কি সরকার থেকে এবং ইয়েরা যারা কেনে তারাও চায় যে মোটা ধানগুলোই ভালো হয়। অথচ কৃষক পরিবারের কোন লোকও কিন্তু সেই ধানের চালটা ম্যাক্সিমাম ক্ষেত্রে খায় না, বাজার থেকে সরু চাল এনে খায়। তো এই যে সরু চালের তা আসে কোথা থেকে? ধান চাষ হচ্ছে মোটা চাল, তো যাচ্ছে কোথায়? মোটা চাল তো আমরা কেউ খাচ্ছি না। অথচ আমরা যে দেশি যেসব ধানগুলো সে ধানগুলো অনায়াসে চাষ করতে পারি এবং সেখানে সেই চালগুলো খেয়ে আমাদের যে তুলাইপাঞ্জি চাল আমাদের ফিয়াম থেকে আমরা নিয়ে আসি, তুলাইপাঞ্জি চালটা আমরা চাষ করি না। এই কারণে করি না কারণ আমরা এটা বিশ্বাস করি, আমার প্রডিউসার কোম্পানি, যেখানে যে অঞ্চলে যে জিনিসটা চাষ হয় সেটা সেই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই বোধহয় ঠিক। সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাটা সেটা অন্য ব্যাপার। তো আমার এখানে যেমন আমাদের তরাই অঞ্চলে কালো নুনিয়া যেমন ভীষণ রকম ভালো, কালো নুনিয়ার যে ভ্যারাইটিটা আমরা চাষ করি সেখানে আমরা ফিয়ামকেও আমরা সেই কালো নুনিয়াটা আমাদের ওখানে চাষ হয়ে ফিয়ামকে আমরা দিই। আর যেখানে তুলাই পাঞ্জিটা হয় সেই তুলাই পাঞ্জিটা আমরা নিয়ে এসে বিক্রি করি। তো আমাদের এক ডাক্তার কাস্টমার তো আমার কাছ থেকে 2 কেজি চাল নিয়ে গিয়েছিল, দিয়ে গল্পটা বলি আর কি, নিয়ে যাওয়ার পরে মাঝখানে একবার ফোন করেছিলেন যে চাল আশিসবাবু আমার কাছে চাল নেই, আপনি যদি একটু দিয়ে যেতেন তাহলে একটু ভালো হতো। আমি কাজের চাপে আর ওনাকে দিয়ে আসতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে। তো পরবর্তীতে যখন তিনি আসেন তখন বলে আপনাদের কাছ থেকে যে তুলাইপাঞ্জি চালটা নিয়ে গেছিলাম সেটা রান্না করার পরেও কিন্তু সেন্ট ছিল। আমি বাজার থেকে 5 কেজি চাল সুন্দর প্যাকেটে মোড়া তুলাইপাঞ্জি চাল বলে নিলাম, গন্ধটা আছে, রান্না করার পরে কিন্তু সেই গন্ধটা নেই। আমাদের আজকের বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, আমাদের এই বিষয়টার উপর ভিত্তি করে আমাদের একদিকে আছি আমরা যারা কৃষি কাজ করি, যারা সংরক্ষণ করি কৃষি পণ্য, যারা বাজারিকরণ করি অর্থাৎ ক্রেতাদের কাছে পৌঁছে দিই। আরেকদিকে আছে কিন্তু ক্রেতাদের কাছে যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নের উত্তরে উনি অনেকটাই দিয়েছেন যে ওনার কিন্তু উৎপাদন খরচটা অনেক কম, কিন্তু উনি দামটা বেশি পাচ্ছেন। কেন বেশি পাচ্ছেন? কারণ এখানে এখন অর্গানিক ফার্মিং এর যে উৎপাদনটা হচ্ছে সেটা এতই সীমিত, যারা জানেন যে গুণমান কথাটা, খাদ্যই যে পথ্য এইটা জানেন বলে উনি কিন্তু দামটা বেশি পাচ্ছেন। আমি ঠিক বলেছি? আরেকটি যদি আরেকটা কারণ যদি বলেন যে উনি তো বলছেন যে ওই কৃষিকাজের মধ্যে দিয়ে, তার সারটা আপনারা কোথা থেকে পাচ্ছেন? হ্যাঁ, কি সার পাবেন? যেমন কেঁচো সার তৈরি করি, আমাদের ফার্মাররা নিজেরাই কেঁচো সার তৈরি করে এবং জৈব সার আর গোবর সার, আর তারপরে অন্যান্য যেমন তরল সারটা তৈরি করি, তারপরে বীজামৃত, জীবামৃত এইসব জিনিসগুলো এগুলো আমরা তৈরি করি, সেটা ফার্ম মেড, সেটাই তৈরি করা হয়। আমাদের এই যে প্রক্রিয়াকরণ এবং বাজারিকরণের ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন যে আর কি কি কাজ করলে আপনার মুনাফাটা বাড়বে? কেন কেন্দ্রীয় সরকারের একটা ডেটা দিয়েছে যে 100 টাকা যদি একটা কোনো পণ্যের মূল্য হয়, এটা এফপিসি গাইডলাইনে রয়েছে, 100 টাকা যদি পণ্যের মূল্য হয় তাহলে অ্যাকচুয়ালি তারা পাচ্ছে, কৃষকরা পাচ্ছে 33 টাকা। এবার এটা কেন? এবং সেটার উপরে কিন্তু এফপিসি তৈরি হচ্ছে এবং তার কারণগুলো রয়েছে। আজকে যে বিষয়টা সেটা নিয়ে আপনি যদি বলেন আর কি কি কারণ থাকতে পারে যে যেখানে আমার এতদিন ধরে এই কৃষি জৈব হাটটা থাকার ফলে এবং এই ধরনের অর্গানাইজেশন গুলোর সাথে যুক্ত হওয়ার ফলে আর কি কি কারণ আছে যেখান থেকে আপনি আপনার
কৃষি উৎপাদনের খরচাটা কমাতে পারছেন, অথচ সেটা পরিবেশ বান্ধব। প্রথম কথা, আমাদের যে এই যে এফপিসি গুলো করা হয়েছে আমাদের যে বিভিন্ন সংস্থার মাধ্যমে, তো ওনারা আমাদের প্রথমে একটা কাজ করেছেন কি, যে আমাদের জৈব জিনিসগুলো কিভাবে তৈরি করতে হবে বা তার গুণগত মানটা সঠিকভাবে রাখার জন্য কি পদ্ধতি আছে, সেইগুলো ওনারা প্রথমেই আমাদেরকে এগুলো শেখাচ্ছেন বা জানাচ্ছেন। হয়তো আমরা কিছুটা শিখতে পারছি, কিছুটা পাচ্ছি না, ওনারা আবার শেখাচ্ছেন। তো এটা একটা বড় দিক। এবং তাছাড়া আমাদেরকে যে উন্নত যে আমরা যে চাষগুলো করছি, জৈব চাষগুলো, যার খরচাটা বা এটা কষ্টটা অনেক বেশি পড়ছে, সেক্ষেত্রে ওনারা একটা আমাদের জন্য যে ভালো দিক সব থেকে, যে সেই উৎপাদিত ফসলগুলো ওনারা আমাদের কাছ থেকে সরাসরি কিনে ওনারা কাস্টমারকে দিচ্ছেন, যে ক্ষেত্রে আমরা বাজারে বেচলে যে দামটা পেতাম তার চাইতে দামটা অনেক বেশি পাচ্ছি, যার জন্য আমাদের উন্নতিটা একটু বেশি হচ্ছে। তবে সব চাষি এখনো এইটা পদ্ধতিতে বিশ্বাস করতে পারছেন না, যে জৈবতে করে বা সুস্থায়ী কৃষির আন্ডারে এসে একসঙ্গে অনেকগুলো চাষ করে সংযুক্ত করে মাছের সঙ্গে সবজি বা তার সঙ্গে পশুপালন এগুলো করে নিজেরাও যেমন একটু নিজেদের উন্নতি সাধন করতে পারবো, বা অন্যেরা একটু লাভ হবে, যারা ক্রেতারা খাচ্ছেন তারাও যে একটু সুস্থ থাকতে পারবেন, বা পরিবেশটা মাটির স্বাস্থ্যটাও ভালো থাকবে। অনেকেই এখনো চিন্তা করে উঠতে পারছেন না, তবে পাশাপাশি যখন দেখছেন যে আমাদেরও কিছু উন্নতি হচ্ছে, তাঁরাও চেষ্টা করছেন বা আস্তে আস্তে আসার চেষ্টা করছেন। এই দিকগুলো আমাদের অনেক ভালো হয়েছে। আমি আপনাকে বলবো যে আপনি আর যেমন ধরুন পশু পাখি পালন, কি পদ্ধতিতে আপনি পশু পাখি পালন করেন, তাকে কি খেতে দেন এবং সেই খাওয়াটা কোথা থেকে আসছে, এবং সেই খাওয়াটা আপনার সূত্রটাতে বলবেন, এবং তার ফলে আপনার আপনার যে পণ্যের দামটা, আপনার উৎপাদনের খরচাটা কম হচ্ছে, নাকি আপনার পশু পাখি রাখলে আপনার উৎপাদনের খরচাটা বেড়ে যায়, এই সম্বন্ধে আপনি একটু বলুন। এখানে আমি বলবো যে আমাদের যে পশু গরু যে চাষ করি, সেখানে আমরা যে নেপিয়া যে ঘাসটা পাই, এই নেপিয়া ঘাস আমরা বাড়িতে চাষ করি এবং গরুকে সেটা খাদ্য হিসেবে গ্রহণ করি। এছাড়া যে আমাদের যে মুখ কড়াই চাষ করা হয়, এর যে সুটিটা মানে কড়াইটা নেওয়ার পরে যে সুটিটা থাকে, সেইটাও গরুর খাদ্য হিসেবে ব্যবহার করি। এবং তার বিকল্প হিসেবে আমাদের যেটা গরু আমাদের উপকার করছে, এবং গরুর যে গোমূত্র এবং গোবর, সেটাকে আমরা আবার রিটার্ন ভাবে জমিতে ব্যবহার করতে পারছি। তার মানে একটা যৌথ খামারের একটা ভাবনা ওনার মাধ্যমে চলে আসলো, যে যেই কারণেই কিন্তু উৎপাদন খরচটা কমছে। আমরা বেশি দাম যদি পাই সেটা আমাদের ভাগ্যের ব্যাপার, কিন্তু আমাদের মানে আমাদের ভাবনার মধ্যে রাখতে হবে যে এই যে কেমিক্যাল সর্বস্ব একটা পৃথিবী, সেখান থেকে আমাদেরকে যখন ভাবনার মধ্যে এসে, এবং বিদেশে ওই ভাবনাটা একজন এখানে মানুষ রয়েছেন আমাদের সাথে, ওনার সাথে কথা বলছিলাম, যে যারা কেমিক্যাল রাজ তৈরি করেছে তারাই কিন্তু ওটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তৃতীয় বিশ্ব এমন ভাবে জাঁকিয়ে বসেছে যে ওখান থেকে তাকে মুক্ত করার জন্য শাসক গোষ্ঠীরা চেষ্টা করতে পারছে না। কারণ মননে যে সংস্কৃতির পরিবর্তন ঘটে গেছে, আমাদের মননে যে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে গেছে, সেটার পরিবর্তন ঘটানো যাচ্ছে না। সুতরাং আমাদের টিপস গুলো জানতে হবে যে এই কৃষি উৎপাদন মানে কৃষিকাজ, প্রাণী পালন, মাছ চাষ, কৃষিভিত্তিক শিল্প, এবং তার যেমন ধরুন আমাদের এই ধরনের কাজকর্ম করতে গেলে প্রচুর ধরনের, ধরুন যৌথ খামার হলে খামার করতে হয়, এই খামারের ক্ষেত্রে প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট থাকে, প্রচুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট থাকে, প্রচুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট, যত বড় ভাবে ভাববেন। ধরুন আজকে আপনাদের কাছে সময় আসলো যে 3 বছরের মধ্যে বর্তমান সরকার, পশ্চিমবঙ্গের সরকার আপনাদের কাছে বলে দিল যে সমস্ত খাদ্য প্রক্রিয়াকরণ গুলো আপনার ইয়েতে চলে যাবে, গ্রামে চলে যাবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে সেই জায়গাটাতে আমরা প্রস্তুত থাকবো, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন যে আপনার ওখানে কি কি খাদ্য প্রক্রিয়াকরণ করছেন, এবং প্রক্রিয়াকরণ করার ক্ষেত্রে আপনার কি লাভ হচ্ছে। প্রথম ব্যাপার হচ্ছে আপনি ধরুন প্রচুর
যদি প্রক্রিয়াকরণ করেন তার যে মানে লাইফস্টাইলটা বেড়ে যাচ্ছে, তার ভালো থাকার ইয়েটা বেড়ে, সব মিলে আপনি আপনার ভাবনাটা। প্রথমে আমরা যে সবজি চাষ করি, সেই সবজি চাষটা আমি একটা পুকুর কেটে তৈরি করে তার চারধারে পাড় করে সেতে সেই জায়গাটায় প্রথমে গাছ লাগাই বা মুরগি হাঁস তার উপরে ঘর করে চাষ করি, নিচে মাছ চাষ করি। সেই পায়খানা থেকে গরু মলমূত্র থেকে মাছ খেয়ে বড় হয়, জৈব পদ্ধতিতে সেই মাছ বড় হয়, সেগুলো খেলেও সুস্বাদু, মানুষের শরীরও সুস্থ থাকে। এবং সেইটা সবাইকে বোঝাই যে এই জৈব পদ্ধতিতে এটা তৈরি করেছি, খেলে মানুষের উপকার হবে, আমাদেরও সাশ্রয় হবে। মানে রাসায়নিক পদ্ধতিতে করলে আমাদের খরচ বেড়ে যাবে, এই পদ্ধতিটা করলে আমাদের লাভ হবে। আমাদের সময় খুব কম, কারণ একটু দেরিতে শুরু করা হয়েছে। আবার সবাই মিলে একটুখানি এই বিষয়টার উপরে যে আমরা উৎপাদন করব, যেটা যৌথ খামারের যে সংস্কৃতিটা রয়েছে, সেই সংস্কৃতিটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো, চারজনে মিলেই না বলতে পারবো। আমার একটা প্রশ্ন আছে উদয়, একটা প্রশ্ন যদি ওনারা বলেন যে আমরা যেটা দেখি যে আগামী দিনের মানে যখন নতুন প্রজন্মের সঙ্গে কথা বলি, দেখি যে তারা অনেক সময় চলে যাচ্ছে। আপনারা কি মনে করেন যে না আমরা আগামী প্রজন্মকে বলতে পারি খুব জোর গলায় যে না তোমরা কৃষিতে থাকো এবং এটা একটা লাভজনক, নিজেকে নিজের পরিবারকে বাঁচিয়ে আমরা পারবো জৈব কৃষির মধ্যে দিয়ে? কথাটা আমি একটু বুঝতে চাই। আপনি আপনার ছেলে কি করছে? আপনার ছেলে? আচ্ছা, এটা নিয়ে একটু বলুন, আপনারা সবাই বলুন। আমার তো মনে হয় আমি কাজ করতে গিয়ে এখন যা দেখছি তাতে ইয়ং জেনারেশন কিন্তু এই জৈবটার উপরে অনেকটা ধ্যান দিচ্ছে এবং এখন দেখতে পাচ্ছি পড়াশোনা করবার পরেও তারা কিন্তু চাষবাসের সাথে, এবং চাষবাসটা জৈব এই অর্গানিক ফার্মিংটা করব, এটাতে কিন্তু দেখতে পাচ্ছি অনেকে আসছে। যে আমাদের কিছু ফার্মার আছে মানে এইখানেই আমরা জানতাম যে পাঞ্জাবে এখন কৃষকের 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ, গাড়ি নিয়ে ঘোরে। আমাদের ফার্মারদের মধ্যেও কিন্তু সেটা আছে, যে আমি কিন্তু সেই উজ্জ্বল সম্ভাবনাটা কিন্তু আমি নিজের সামনে থেকে দেখতে পাচ্ছি। প্রথমেই আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্রশ্ন করার জন্য, যে চাষি চাষ করতে চাইছে না কেন, যে ইয়ং জেনারেশন আমাদের মতো যারা বয়স তারা কেন অন্য জায়গায় চলে যাচ্ছে। তার প্রথম কথাই হচ্ছে চাষ করে লাভ তেমন হচ্ছে না মানুষের। যে কোথায় বিগত দিনে চাষ হয়ে আসছে তাতে দেখা যাচ্ছে চাষির ঘরে ঠিকঠাক খাওয়াই হয় না, হলেও বা সেটা প্রচন্ড মানে শারীরিক কষ্ট সাধন করতে হচ্ছে। এবং যে ইয়ং জেনারেশন তারা এতটা কষ্ট করতে চাইছে না বা করতে পারছে না, যার জন্য কি তারা একটু, এখন তো মানুষ সবাই সুখের খোঁজে ছুটছে, তো সবাই চাইছে যে আমি এত কষ্ট কেন করতে যাব, বা এটা করে আমার কি লাভটাই আছে কি। শেষ মুহূর্তে আমরা যে চাষ করছি তাতে যদি আমরা এত পরিশ্রম করে যদি লাভ না পাই, তো সেক্ষেত্রে আমার কি হবে। তো সেই জন্য চলে যাচ্ছে। এবং চাষটা আমরা কেন করব সেটা আগে বলে নি, তারপরে আমি বলবো যে কেন আমাদের আসতে হবে জৈব চাষে। তো চাষটা আমরা এই জন্যই করতে হবে, এবং যারা চলে যাচ্ছে বা যারা করছে তাদেরকে আমি একটাই কথাই বলবো, আমরা সারা মাসে বা সারা দিনে যত টাকাই ইনকাম করি না কেন, শেষমেশ আমরা কি টাকা কি খেতে পারবো? এখানে একটা মানুষ কি টাকা খেয়ে বেঁচে থাকতে পারবেন? সেই কারোর ভাত, কারোর রুটি বা মুড়ি যাই হোক কিছু খেয়ে বেঁচে থাকতে হবে। এবং যার মূল জিনিসটাই হচ্ছে যে সেই কৃষি। তো সেই কৃষির থেকে যদি আমরা মুখ সরিয়ে নিই, তো তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? যতই আমরা উন্নতি করি, যতই আমরা রোবট বানাই, কম্পিউটার বানাই, যাই করি না কেন, সেই কৃষিকেই আগে আমাদের ঠিক রাখতে হবে। তো সেই কৃষিটা লাভ পাচ্ছে না বলে এই ইয়ং জেনারেশন আসছে না, বা এত কষ্ট থেকে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, যেখানে অল্প কাজ করলে বেশি পয়সা পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে কিছু তো আছে মানুষ যারা এখনো কৃষি কাজ করছে, না হলে মানুষ কিভাবে বেঁচে আছে। তো তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে আবার আস্তে আস্তে কিছু মানুষ ফিরে আসতে চাইছে, কেননা বিদেশে কাজ করে যে টাকা হচ্ছে
ওই হয়তো 2 মাস 3 মাস কাজ করছে, বাড়ি এসে 15 দিন খাচ্ছে, টাকা শেষ, আবার চলে যেতে হচ্ছে। কিন্তু এটা কতদিন? তো এই একটা ভাবনা আছে। তারপরে আরেকটা ভাবনা যে জৈব কৃষি, আপনারা যে সংস্থা বা আমাদের যে পিওগুলো করে যে সেখান থেকে আমাদের উৎপাদিত ফসলগুলো সরাসরি একটু বেশি দামে এনে সেইগুলোকে বিক্রি করে আমরা যে কিছু সামান্য লাভ হলেও আগের তুলনায় একটু বেশি পাচ্ছি, যার জন্য করে আস্তে আস্তে আমরা দেখছি, ধরুন এখন আমি যেমন করছি, আমার পাশে আরেকজন সে ভাবছে যে ওই যে গাড়িটা আসছে ওটা কি নিয়ে যাচ্ছে বা কোথায় যাচ্ছে বা কি দামে বিক্রি হচ্ছে। আমি যখন বললাম যে এটা বাজারে আমি 10 টাকা কিন্তু আমাদের 12 টাকা বা 15 টাকা দাম দিচ্ছে, তখন বললো যে তাহলে আমি দেবো। তখন বললাম যে এটা তো ওইভাবে দিলে হবে না, জৈবতে করতে হবে, যেটা মানুষের ক্ষতি করবে না, পরিবেশ বান্ধব হবে। এবং আমাদের যে প্রসেস আছে বা যেগুলো দেখাচ্ছেন ইন্টিগ্রেটেড যে ফার্মিং, যে একসঙ্গে অনেকগুলোকে মাছের সঙ্গে সবজি তার সঙ্গে প্রাণী এইগুলো করে যদি আসা যায় তাহলে অনেকটা লাভ হবে। আমরা করছি, এখান থেকে মানে উন্নতি হচ্ছে। তো সেইভাবে মানুষ অনেক আসতে চাইছে, একটু সময় লাগবে মানুষ, কেননা যেটা প্রথমেই বললাম যে মানুষ টাকা খেয়ে বেঁচে থাকতে পারবে না। আর ক্রেতাদের উদ্দেশ্যে বা যারা আমরা জনসাধারণ আছি তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আমরা বাজারে গেলে সব সময় কিন্তু আমরা দেখছি ভালো সবজি, কালো বেশ চকচক করছে, এইগুলোই আমরা সবসময় নজর কাড়ে মানুষের, ইভেন আমাদেরও নজর কাড়ে, কিন্তু আমরা জানি যে ওই জিনিসটার মধ্যে কি দেওয়া আছে। এবং আমরা এখানে আজকে হয়তো একটা উৎসব করছি বা একটা অনুষ্ঠান পালন করছি, আমরা বলছি যে হ্যাঁ জৈব করো, জৈব খুব ভালো, কিন্তু অরিজিনালি জৈবতে করলে আমাদের যে সবজি সবটার কিন্তু গুণগত মান বা ওই আপনার যে গ্লেজ যেটা আপনার চকচকে সবটাই কিন্তু আসবে না। তো আমাদের কিছু মানুষের যতই মানে বলি না যে জৈবটা আমাদের ভালো, এটা একটু কালার কম, কিন্তু সবাই চাইবে যে ওই চকচকে জিনিসটাই কিনবো। যে মানুষ যেমন একটা কথা আছে যে ডাল ভাত ভালো, ডাল আলু সিদ্ধ খুব ভালো জিনিস, মানুষের শরীর খারাপ করবে না, কিন্তু দিন শেষে দেখা যাবে সেই মানুষটাই আবার ওই বিরিয়ানিটাই পছন্দ করবে। তো আমরা চাইবো যে আপনারা এগুলো একটু নজর দিন, যে ডাল ভাত ভালো বলে বিরিয়ানিটা লাস্টে খেলেন, কিন্তু আপনার ওই মুখে থেকে গেল, কিন্তু বাস্তবিক কোনো মিল হলো না। তো আপনারা চেষ্টা করুন যেগুলো একটু কম মানে কালার বা যেগুলো একটু সার বিষ কম, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা চাইবো এগুলোর থেকে আপনারা যদি না সরতে পারেন আমরাও আসতে পারবো না, এবং যখন চাষির না লাভ হবে তখন চাষ আর কেউ করবে না। তো আলটিমেট সবাই এগুলো কোনো কৃষকের একার দ্বারাও সম্ভব না বা কোনো সংস্থার দ্বারাও সম্ভব না। গোটা মানুষ যখন, পরিবেশের মানুষ যখন এর প্রতি সচেতন হবে, আস্তে আস্তে সবাই আমরা ফিরে আসতে পারবো। সময় শেষ তো, সময় শেষ। তবে আপনার একটা প্রশ্ন, আপনি যেটা বলেছিলেন এখানে ওই লেয়ার সিস্টেমে, 2 টায়ার 3 টায়ার সিস্টেমে গ্রাউন্ড ফ্লোরেই মানে মাটিতেই হচ্ছে, তাছাড়া ভার্টিক্যাল ফার্মিং কিন্তু এখানে প্রচুর হচ্ছে। আপনি ঘুরে আসুন, ঘুরে আসলে আপনাকে দেখানো যাবে যে প্রচুর ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে। এবং এই শুধু নয়, ভার্টিক্যাল ফার্মিং এর জন্য ফান্ডিং করার জন্য প্রচুর মানুষ মানসিকভাবে প্রস্তুত, এবং যেটা অর্গানিক্যালি হলো। তাহলে আজকে এই অবধি থাকলো। আমরা একটু আপনাদের বরণ করে নেব না, আপনি এখানে মডারেটর হিসেবে, আমরা জানি আপনি সুস্থায়ী কৃষি পরিবারের একজন অত্যন্ত সংগঠক। আচ্ছা, তো